আমি না বললেও সবটা বুঝে ফেলায় রুদ্র হেসে উঠল। কি সুন্দর হাসির শব্দ। সে যদি চোখ বুজে অনুভব করে। রুদ্র বলল, আমাকে বলে গেলেই পারতেন। সে যদি মিনমিন করে বলে আপনি যেতে দিতেন না। অফিস ছুটি দিয়েছেন জ্বর কমাতে। আমি সেটা এখানে কাজে লাগাচ্ছি। জানলে নির্ঘাত ধমকাতেন। আপনি তাহলে আমার ধমকে ভয় পান? সে যদি প্রসঙ্গ পাল্টে ওসব ছাড়ুন। আপনি এখন কোথায়? অফিসে? কেন? কিছু কথা বলা জরুরি। দেখা করলে ভালো হতো। ঠিক আছে, মেসেজ করে জায়গার নাম আর সময় পাঠিয়ে দিন। সে যদি মুচকি এসে বলল, আপনার আসলে মাথার প্রতিটি নিউরনের বুদ্ধি কি করে না বলা কথা বুঝে ফেললেন। রুদ্র নিরেট কণ্ঠে উত্তরটা কালে দিয়েছি। রুদ্র রওশন চৌধুরী হওয়া অত সহজ নয়। তাই তো দেখছি। মা আপনাকে ফিজিক্যালি হার্ট করেনি তো? একদম না। বিস্তারিত দেখা হলে বলবো। বাসায় পৌঁছে জানাবেন। হুম। সে যদি লাইন কেটে ফোন ব্যাগে ঢোকাবে, হঠাৎ দেখলো স্ক্রিনে মেসেজ ভেসে আসে। ইনবক্স অন করতেই হতভম্ব হলো। কেউ একজন আই লাভ ইউ লিখে পাঠিয়েছে। সে যদি কতক্ষণে ভেবাচাকা খেয়ে তাকিয়ে থাকলো মেসেজটি দেখি। চোখ বুলালো প্রিয়কের নম্বরে। অমনি মুখ হা হয়ে এলো। আরে এটা এটা তো সেই উটকো লোকটার নম্বর। গিফট পাঠিয়েছিল আমাকে। এই লোক হঠাৎ কোথা থেকে উদয় হলো আজ? আবার আই লাভ ইউ বলছে। কত বড় সাহস! বেটা, তোর পরিচয় যেদিন জানবো, বিশ্বাস কর, কি যে করব তোকে নিজেও জানি না। আমি অসভ্য ইতর ছোট লোক কোথাকারের। 3 দিন খুব ব্যস্ততায় কাটলো সেজুতির। অফিস ছুটি বিদায় এই কদিনে পুরোটা আরুনাকে দিয়েছে। তবে দ্বিতীয় দিন গিয়ে আরুনার একটু পরিবর্তন পেয়েছিল। কথা কম বলছিলেন, ঠিকঠাক উত্তর দিয়েছিলেন না। অথচ সেটা নিয়ে সাময়িক। সে যদি যেই কথা ঝুড়ি খুলে বসলো, আরুনা যেন আগ্রহী হয়ে উঠলেন। বোধহয় অনেকদিন পর একটা গল্পের মানুষ পেলেন উনি। সাথে বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে জানালেন তার অসংখ্য অসুবিধার কথা। সিলিং ফ্যানে বাতাস ভালো আসে না। ঘরটা দিনের বেলায় অন্ধকার থাকে। ফিল্টারে পানিটা চেঞ্জ হয় না মাস গেল। বিছানার চাদর আঠালো হওয়ার পর পাল্টানো হয়। এমনি ভুরি ভুরি অভিযোগ করা ওনার। সে যদি অবাক হয়ে শোনে, রুদ্র বলেছিল সে প্রত্যেক মাসে মোটা অঙ্কের টাকা দেয় রফিকে। তবে এত অবহেলা কেন? মায়ের ধারে কাছে ঘেঁচতে পারে না বলে? যে লোকটা কিছু জানে না, সে যদি বেশ বুঝতে ব্যাপারটা। ঠিক করলো অতি সত্ত্বর রুদ্রের সাথে এ নিয়ে কথা বলবে। সেদিন দেখা করতে যেও পারেনি। বিকেল থেকে তুমুল বৃষ্টি ছিল। পরের দিন পুরোটা সময় ছিল এসাইলমে। আজকেও তাই। রুদ্র ফোন করছিল অবশ্য। সে যদি জানিয়েছে একেবারে অফিসে জানাবে সবটা। কারণ ওটাই সেফ প্রেস। এই দুদিন একটা দারুণ কাজ করেছে সে যদি। সকাল সকাল আরুনার জন্য খাবার নিয়ে হাজির হয়েছে। নিজ হাতে রান্না করা খাবার সব। রাতে ইউটিউব দেখে শিখে সকালে অ্যাপ্লাই করেছে। রান্নার মধ্যে হাজারবার চোখে দেখছে ভালো হয়েছে কিনা। সকালবেলা সেজদিকে রান্না করতে দেখে মুনারার মাথা চক্কর দিল। এই মেয়ে তো গ্লাসে পানি ঢেলে খেতে আইসামি করে। জিজ্ঞেস করে বলেছিল লাঞ্চের জন্য নিচ্ছে। মুনারা একটু অবাক হলেন। এতদিনে নিজের ঠেলে ঠেলে লাঞ্চ দিতে চাইতেন। সে যদি বহনের ভয়ে নিত না। আজ নিজে থেকে নিচ্ছেন। তাই এই পরিমাণে খাবার তার মেয়ে একা খাবে। সাথে এত বড় টিফিন ক্যারিয়ার। মেয়েটা কি হলো হঠাৎ? রাক্ষস ভর করলো না তো? আরুনার জন্য সেজদির প্রথম দিন এনেছিল শুটকি ভর্তার সাথে সর্ষে ইলিশ। আরুনার চেহারা খাবার দেখে ঝলমল করে ওঠে। সবটা যেন গাপুস গুপুস করে খেলেন। সেজদির চোখ মন জুড়িয়ে গিয়েছিল। মনে হলো কষ্ট সার্থক হচ্ছে তার। অজান্তে কর্নিশে জল ফেলল। একটু সময় নিজেই বলো, আমি খাইয়ে দিই আন্টি। আরুনা প্রথমে অবাক চোখে তাকান। পরমূর্তি হেসে মাথা দোলালো। এই তো এইভাবে তাদের অসমানুপাতিক বয়সের একটা বোর্ডিং শুরু হয়। সে যদি অরুণার চুল আছড়ে দেয়, শাড়ি ঠিকঠাক করে দেয়, বিছানা গুছিয়ে দেয়, আবার ঘুমও পাড়ায়। অরুণা একবারও তাকে আঘাত করে না, ভুলেও না। বরং সেজদিকে ভালো লাগছে তার নিকট। এ তো কিছুতেও সেজদি মাস্ক খোলেনি। অরুণার মুখ সম্মুখে পাশে চিনে ফেলেন। যা বিচক্ষণ নারী। ঠিক তারপরের দিনই রুদ্র হঠাৎ হাজির হলো অ্যাসাইলমে। সে যদি তখন মন দিয়ে আরুনার পাকা চুলে বিনুনি বাঁধছে। রুদ্র ভেতরটা জড়িয়ে গেল নিমেষেই। চোখ যেন স্পর্শ পেল অনেক সাধনার কোনো বস্তুর। পাশে রফিক দাঁড়িয়ে। একবার আরুনাকে দেখছেন, একবার রুদ্রকে। সে যদি আরুনার চুল বেঁধে ওনাকে শুয়ে দিল। মাথায় হাত বুলিয়ে এখন ঘুমান একটু। আরুনা বাধ্যের মতো ঘাড় নেড়ে চোখ বুঝলেন। রুদ্র প্রচণ্ড অবাক হলো।
মা যেখানে আমায় দেখলে ক্ষেপে যান সেখানে ওনাকে। রুদ্র চিন্তা ভাবনা ঝাড়ল। রফিককে বলো, এই মেয়েটা। জি স্যার। এই মেয়ে, এদিকে আসুন। রুদ্র রাশভারী কণ্ঠ শুনে সেজতে পেছনে তাকায়, অবাক হয়ে হাত ঘড়ির দিকে চোখ বোলায়। রুদ্র এখন এখানে কি করছে? গতকাল রাত্রেও তো কথা হলো, বলেনি তো আসবে। সে যদি গুটি গুটি পায়ে এসে দাঁড়ালো। রুদ্র গম্ভীর কণ্ঠে বলো, বাইরে আসুন। সে যদি নিচু হয়ে বের হলো। একবার রফিকের দিক চেয়ে রুদ্রকে বলো, আপনি কে? পাশ থেকে রফিক উত্তর দিলেন, উনি পেশেন্টের ছেলে। রুদ্র রোশন চৌধুরী। সে যদি ছোট্ট করে বলো, ও। রুদ্র গলা ঝেড়ে বলো, আপনি তাহলে আমার মায়ের দেখাশোনা করতে চেয়েছেন? জি। রুদ্র স্বর খালি গম্ভীর করার চেষ্টা করলো, কি ব্যাপার, হচ্ছে না কেন? এই মেয়ে আজকাল কি জাদু করলো কে জানে। অভিনয় করো, গরম কথা বলতে পারে না। অনেক চেষ্টা করে বলো, লিখেন, আমি আমার মায়ের ব্যাপারে ভীষণ স্ট্রিক্ট। রফিক বলেন, আপনি অনেক জোরাজোরি করছেন এখানে থাকতে, এটা কি সত্যি? সে যদি কিছু বলতে নিলেও রফিক কেড়ে নিলেন কথা। না স্যার, জোরাজুরি করেনি, এমনি বলছেন শুধু। রুদ্র সে যদি দুজনেই ভুরু কুচকে তাকালো। এই লোক কথা পাল্টালো কেন? দুজনের দৃষ্টি। রফিক নুয়ে গেলেন কিঞ্চিত। সে যদি দুদিকে যা চিনলেন, এই মেয়ে মুখের উপর জবাব দিতে পটু। বিপাস কিছু বললে সে ফাঁসবে। রুদ্র আবার সেজদির দিকে ফিরল। আপনি যেহেতু আমার মায়ের দায়িত্ব নিচ্ছেন, সেহেতু নিন। মা যেহেতু আপনাকে আঘাত করেনি এ অবধি, আই থিঙ্ক উনি আপনার সাথে কমফোর্টেবল। খেয়াল রাখবেন আমার মায়ের যাতে কোনো অসুবিধা না হয়। এই দায়িত্ব কিন্তু আপনার এখন। বাই এনি চান্স যদি হেপরের হয়, আমি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবো না। বুঝতে পেরেছেন? সে যদি হাসি চেপে রেখে বলল, জি। আর হ্যাঁ, আপনার সেবায় আমার মা যদি সুস্থ হয়, তবে আপনি যা চাইবেন তাই দেওয়া হবে, এ নিয়ে ভাববেন না। চলুন মিস্টার রফিক। রুদ্র হাঁটা দিল, রফিকের পিছু পিছু এগাল। ওদের অভিনয় অদৃশ্য হতে সেজেতেই হেসে উঠল নিঃশব্দে। কী অভিনয় এই লোকের! বাবারে বাবা! দেখতে দেখতে আর সেজদির অফিসে যাওয়ার দিন। দেখতে দেখতে আর সেজদির অফিসে আসার দিন। সেজদি গত রাতে কাগজে একটা নতুন সময়সূচি লিখেছে। ভোর 6টায় উঠে রান্না করে প্রথমে অ্যাসাইলামে যাবে, তারপর অফিসের সময় হলে অফিসে, অফিস শেষ করে আবার আর ওনার কাছে যাবে। ওনার সাথে গল্প করবে, সময় কিভাবে কাটে টেরই পায় না। ছুটির 3 ঘন্টা ওখানে কাটিয়ে তারপর বাড়ি ফিরবে। রেডি হয়ে কাঁধে ব্যাগ, আইডি কার্ড, অ্যাপ্রন সব ভরবে। সে যদি খুব ভোরে উঠে রান্নাবান্না পাট চুকিয়ে আজ দিয়েছে খিচুড়ির সাথে খাসির মাংস। আরুণা বলছেন এগুলো নাকি তার ভীষণ পছন্দ। আরুণার সাথে দেখা করে অফিসের জন্য বের হলো সে যদি। অত সকালে রফিক লোকটা থাকে না ওখানে, তবু অ্যাসাইলাম থেকে বেশ অনেকটা দূরে স্কুটার দাঁড় করায় ও। তাতে উল্টো পথে রফিক যেদিকে দিকে আসে সেদিকে না, এদিকটায় পাক্কা চকিয়ে সেজদি অফিসে হাজির হলো। 10টা বাজতে কয়েক মিনিট বাকি। অফিসের মূল কাছের দরজা ঠেলে মাত্র ঢুকলো, অমনি কেউ একজন হুড়মুড়িয়ে গায়ের উপর এসে পড়ল। সে যদি আসঙ্গ তার সামলাতে না পেরে লোকটা সমেত ধপাস করে ফ্লোরে পড়ল। সেমিনারটিক দৃষ্টি দেখে অফিসের সবাই হো করে হেসে ফেলল। রুদ্র তখনই ঢুকছে কেবল। মেঝেতে সেজদির উপর এভাবে একটা ছেলেকে দেখে থমকে দাঁড়ালো। পায়ের রক্ত উঠে গেল মাথায়। কাউকে তোয়াক্কা না করে লোকটার কলার পেছন থেকে খপ করে ধরে দাঁড় করালো। চোখের কুটুরে যেন রক্ত টকবক করছে। আজ একটা তুলকলাম এখানে বাঁধাবেন, এ তো বড় দুঃসাহস। সেজদির গায়ের উপর পড়া। সরি স্যার, সরি। অনিল ব্যস্ত ভয়ক্ত কণ্ঠে আওড়ালো, উঠে দুবার। হঠাৎ আক্রমণে ভড়কে গেছিল। সাথে রুদ্র রক্তলাল মুখটা দেখে ঘাবড়ে নিল দ্বিগুণ। অনিল শুকনো ঢোক গিলল পরপর। ইচ্ছে করে সেজদির গায়ে পড়েনি। কজন কলিগ মিলে ফাজলাম করছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে। হঠাৎ একজন ধাক্কা দিল, আর তক্ষুনি সেজদির সামনে এসে পড়ে। ফলাফল ওকে সহ মেঝেতে। সেজদি যত্রতত্র উঠে দাঁড়ালো। গায়ের ওনার ঠিকঠাক করে আশেপাশে তাকালো। লজ্জায় নুয়ে গেছে সে। সকাল সামনে একটা ছেলে এইভাবে গায়ের উপর পড়লো। কোন মেয়ে কি লজ্জা পাবে না? তার উপর রুদ্র দেখে বাকি 16 কলা পূর্ণ হলো এর। রুদ্রকে দেখে হাসিতে লুটিয়ে পড়া প্রত্যেকটা ততষ্ট হয়ে বসে গিয়েছে আসনে। রুদ্র চোখ বুজে শ্বাস পেল। এখনও অনিলের কলারের হাতের মুঠোয়। অনিল ভয় ভয় সমেত নিজেই বলল,
স্যার, আমি একদম খেয়াল করিনি। হঠাৎ পা পেছনে পড়ে যাওয়ায় অফিসের ফ্লোরে নিশ্চয়ই তেল মালিশ করা হয়নি মিস্টার অনিল রহমান। এতগুলো লোক রেখে একটা মেয়ের গায়ের উপর পড়ে যাওয়া কি নিহাতি কোনো ইনসিডেন্ট? রুদ্র ভীষণ ঠান্ডা স্বর। অনিল মাথা নামিয়ে নিল। শেষ দিয়ে চুপ করে দাঁড়িয়ে। অনিল এভাবে গায়ে এসে পড়ায় প্রচণ্ড বাজে অনুভব হচ্ছে। দৃশ্যটা মনে পড়লেও অস্বস্তিতে গাঢ় হয়ে আসছে শরীর। রুদ্র কলার ছেড়ে দিল। আশেপাশে উৎসুক চোখগুলোর দিক ফিরলেই সবাই তৎপর হয়ে ঘুরে গেল, যেন কিছুই দেখছে না তারা। রুদ্র তপ্ত চোখে একবার শেষ দিকে দেখল। ওই তো পাশে গুটিসুটি মেরে দাঁড়িয়ে। রুদ্র অনিলের কুঁচকানো কলারটা টেনে দিতে দিতে শান্ত অথচ কড়া কণ্ঠে বলল, পরে এবার খেয়াল করবেন মিস্টার অনিল, আর যেটা হলো সেটা রিপিট যেন না হয়, ওকে? অনিল মাথা দুলিয়ে বলল, ওকে স্যার। আপনি আমার সাথে আসুন মিস সেঁজুতি। গম্ভীর আওয়াজে সম্বিত ফেলল সেঁজুতির। রুদ্র পা বাড়িয়েছে ততক্ষণে কেবিনের সামনে দাঁড়িয়ে ছিল লোবনা। রুদ্রকে দেখে এক্সাইট হয়ে দাঁড়ালো। রুদ্র একবারও তাকালো না ওর দিকে। হনহন পায়ে ঢুকে গেল কেবিনে। সেঁজুতি পিছু পিছু দ্রুত বেগে ছুটল। লোবনা কটমটে চেহারা দুজনকে দেখে ফিরে এলো নিজের কেবিনে। সেঁজুতি হুটোপুটি করে ঢুকলো। দরজা চাপিয়ে ভেতরে চেয়ে রুদ্রকে পেল না। চোখটা হালকা ঘোরালে দেখলো সে জানালার কাজ খুলে দাঁড়িয়ে। হাতে সিগারেট জ্বলছে, নিভে মাথার অংশ। এসি বন্ধ। বাতাসের ঝাপটা সিগারেটের ধোঁয়ায় ভেতরে দিকে ধেয়ে আসছে। সে যদি কেসে উঠল খুব খুব করে। রুদ্র পিছনে ঘুরল। সে যদির কাশিতে মেদিয়ে উঠল। যখন রুদ্র এগিয়ে এসে সামনে দাঁড়ালো ওর, সে যদি তাকাতেই পারে না। এর আগে ফু দিয়ে সিগারেটের সমস্ত ধোঁয়াটুকুন ছেড়ে দিল ওর মুখের উপর। সেজুতির অবস্থা দফারফার মুহূর্তেই কাশিতে ফেটে পড়ল তৎক্ষণাৎ। গোল গোল চোখে রুদ্র দিকে তাকালো। হতভম্ব সে। রুদ্র অবিভক্ত শূন্য, চিকন চাহনি নিবদ্ধ সেজুতির মুখের উপর। সেকেন্ডের খানেক গেলেই রুদ্র নিজের টেবিল থেকে পানি গ্লাস তুলে সেজুতির হাতে নিল। সেজুতি বুকে হাত দিয়ে নিঃশ্বাস নিতে নিতে ঢক ঢক করে খেলো। নিজেকে সামনে প্রশ্ন ছিল, এটা আবার কেমন আচরণ? রুদ্র অবুঝের মতন শুধালেন, কোনটা সেজুতির? সেজুতি মৃদুতিতে বলো, কোনটা মানে? এইভাবে কেউ কারো মুখের উপর ধোয়া ছাড়ে? এমনিতেই আমি সিগারেটের গন্ধে নিঃশ্বাস নিতে পারি না। রুদ্র আধপোড়া সিগারেট শেষ টানে বসালো, এরপর ফেলে দিল। স্টেজে বুকের সাথে দুহাত ভাঁজ করে বলো, কারো গায়ের সাথে হুমড়ি খেয়ে পড়াটা কেমন আচরণ? সেজুতির চোখ পিটপিট করলো। রুদ্র বলো, মিস্টার অনিল না হয় ভুলবশত আপনার গায়ে এসে পড়েছে, কিন্তু আপনার চোখ ছিল কোথায়? আপনি তো আকাশে চেয়ে হাঁটুন, কোনো সমস্যা নেই। ওভাবে হাঁটলে তো আমার গায়েও পড়ার কথা ছিল, তাহলে পড়লেন না কেন? অনিলের গায়ে কেন পড়তে হলো? হোয়াই? সে যদি নিষ্পল কণ্ঠে বলো, আমি ওনার গায়ে পড়িনি, উনি তো পড়লেন, কেন পড়বে? সে যদি ভুরু কুচকালো, উনি তো বলেন খেয়াল করিনি। সেই ভিখারি মানুষটি আপনি কেন সেজুতি? অনেকেও হতে পারেনি। সে যদি মিনমিন করে বলো, সেটা আমি কি করে বলবো? তৎক্ষণাৎ দুবাহুর উষ্ণ হাতের স্পর্শ পেল সেজুতি। রুদ্র চেপে ধরেছে তাকে। নিজে থেকে অবচেতন দূরত্ব টেনে এনে চোখে চোখ রেখে স্পষ্ট বলল, এবার থেকে প্রত্যেকবার কদম দিকে শুনে ফেলবেন, যেন আশেপাশে কারো শরীরে আপনার নখের একটি স্পর্শ না লাগে। আপনার অতটুকু স্পর্শ অন্য কেউ পেলে কারো ভেতরে জ্বলে ওঠে সে যদি, ভীষণভাবে জ্বলে ওঠে। পোড়া গন্ধে তলিয়ে যায় সবটা। শেষ দিয়ে ঘোরের রাজ্যে পা বাড়ালো। রুদ্র সম্মোহীন দুশো দৃষ্টিতে হারিয়ে ফেলল নিজেকে। অস্পষ্ট আওয়াজে বলল, কার হয়? রুদ্র আরেকটু টেনে দিল ওকে। হাতের বাঁধন দিন হলো। প্রশস্ত বুকে মিশে এলো সে যদি। আপনি জানেন না। সে যদি রোবটের মতো ঠোঁট নেড়ে বলল, আপনাদেরকে শুনতে চাই। রুদ্র ডান ভুরু ওচালো। সূক্ষ্ম বাঁকা হাসি দখল করলো ঠোঁট দয়। হাঁ করে কিছু বলবে, হঠাৎ কেবিনের দরজায় টোকা পড়ার শব্দ এলো। রুদ্রর হাত শিথিল করতেই সে যদি সরে দাঁড়ালো চটপট। রুদ্র জোরালো শ্বাস ফেলে কপাল কুচকে বলল, বিড়বিড় করলো, আসার আর সময় পেল না। স্বর উঁচু করে বলল, কামিন। রুদ্র চেহারে গিয়ে বসলো। ল্যাপটপ চালু করে চোখ দিলে স্ক্রিনে। হিলের গটগট শব্দে
তুলে ভেতরে এলো লুবনা। সেজদি ওকে দেখে অস্বস্তিতে কুঁকড়ে যায়। এই মেয়ে শেষবার তাকে যা সব শোনালো, জীবনে ভুলবে না ওসব। রুদ্রকে উদ্দেশ্য করে মেয়ে কণ্ঠে বলল, কফি বানাবো? জবাব এলো সাথে সাথে, না। সেজদির মাথা দুলিয়ে এগোলো। লুবনার তীক্ষ্ণ চোখে প্রতিটি কদম দেখলো ওর। কিছু বলবেন না লুবনা? হ্যাঁ। জি স্যার, বলুন। লুবনা লিপস্টিকের আবৃত ঠোঁট চেটে নিল জিভ দিয়ে। বলল, স্যার, আমাদের এ মাসে একটা ফরেন ডিল ফাইনাল করা ছিল। আপনি গতকাল বলেছিলেন ওনাদের সাথে কথা বলেছেন? জি। রুদ্র চেহারা ইশারা করে বলল, বসুন। থ্যাংক ইউ স্যার। লুবনা আর চোখে একবার সেজদিকে দেখে চেয়ার টেনে বসলো। স্যার, আমি কথা বলেছি মাত্র। ওনারা এই সপ্তাহে একটা কনফারেন্স যাচ্ছেন, সাথে অল স্ট্রং প্রেজেন্টেশন। তাই আমাদের দুজনের যত দ্রুত সেখানে যাওয়ার ব্যবস্থা করতে হবে। সে যদি ব্যস্ত হাত থেমে এলো এ পর্যায়ে। কোথায় যাওয়ার কথা বলছেন ওনারা? লুবনা রুদ্রকে জিজ্ঞেস করলো। আমি কি ফ্লাইটের টিকিট বুকিং করব স্যার? জি। ডিলে করে লাভ নেই, করে ফেলুন। অব্রর বিয়ের চক্করে অলমোস্ট উই আর লেট। ইয়েস স্যার, আমিও সেটাই বলছিলাম। তাহলে স্যার, আজকে দুটো টিকিট কনফার্ম করছি আমাদের জন্য। রুদ্র ছোট করে বলল, সাথে হোটেলের রুমগুলো আগে ভাগে বুক করবেন। যাওয়ার পর কোনো ঝামেলা চাই না আমি। সেজদির মুখটা ঝুপ করে কালো অন্ধকার ঢেকে গেল। রুদ্র আর লুবনা একসাথে কোথাও যাবে কিছুতেই মেনে নিতে পারল না। ফ্লাইটের পাশাপাশি সিটে বসবে, হোটেলে থাকবে, এসব ভেবে যেন ভেতরটা নড়ে উঠল। বিকালে কফি মগে ঢালতে গিয়ে পড়ে গেল হাতে। উষ্ণতাপে আর্তনাদ করে উঠল সেজদি। আহ! দুজনের কথোপকথন থেমে গেল। তৎক্ষণিক রুদ্র দাঁড়িয়ে পড়ল বসা থেকে। কি হলো? সেজদি হাতের উপর ডলতে ডলতে তাকালো। আস্তে করে বলো। কিছু না। রুদ্র থেমে থাকার পাত্র নয়। দ্রুত পায়ে এগিয়ে এলো ওর দিকে। হাতটা মুঠোয় নিয়ে অধৈর্য কণ্ঠে বলল, কপি পাড়েছে হাতে? ব্যথা করেছে? লাল হয়ে গেল তো? কি যে করেন আপনি, দেখে কাজ করবেন না? সে যদি উত্তর দিল না। ঠোঁট উল্টে আছে অযথা অভিমানে। হ্যাঁ, অযথাই তো। এই অভিমানের না আছে দাম, না আছে যুক্তি। মিস লুবনা। লুবনার চোখে বিস্ফোরণ। সেজদির প্রতি রুদ্রের এমন উদ্গ্রীবতা বিন্দুমাত্র পছন্দ হয়নি তার। রুদ্র উঠলে সে উঠে পড়ে তখন। বিলম্ব হয়ে চেয়ে দেখতেছিল রুদ্রর উতলা মনোভাব। মিস লুবনা, আপনাকে ডাকছি আমি। রুদ্রর গুমুর স্বরে লুবনার সম্বিত ফেলল। হ্যাঁ স্যার। ডয়ের বান্ডের মলম আছে দিন। লুবনার চোখ বেরিয়ে আসে। রুদ্র কি এখন এই মেয়ের হাতে মলম ঘষবে নাকি? আশ্চর্য, এক কথা দেখছি আপনাকে দুবার বলতে হচ্ছে। লুবনা থতমত মুখে বলল, দিচ্ছি। মলম এগিয়ে দিতে রুদ্র তাড়াহুড়াই দিল। সে যদি ব্যতিব্যস্ত হয়ে বলো, এতটা সিরিয়াস কিছু হয়নি, সামান্য একটু। চুপ করেন আপনি। রুদ্র ধমকে সেজদির থেমে যায়। রুদ্র তর্জনীর মলম দিয়ে সেজদির কবজিতে ছোঁয়ানোর মাত্রই সেজদির চোখ বুজে ফেল। অল্প ক্ষত হলেও জ্বলছে জায়গাটা। রুদ্র বুঝলো সেজদির ব্যথা লাগছে। না বললেও বুঝে ফু দিল সেখানে। হাতের মুঠে সেজদির কোমল হাত, অন্য হাতের নরম স্পর্শে রুদ্র মলম লাগালো। তার উপর আবার ফু দিচ্ছে। সেজদির এই সামান্য ব্যথা দৌড়ে পালালো। মনের মধ্যে ভর করলো ভালো লাগা, শুধুই ভালো লাগা। প্রেম প্রেম অনুভূতি উতলে এলো। রুদ্র মৃদু কণ্ঠে শুধালো, জ্বলছে? উফ! লুবনা দাঁত পিষে ধরে মুখ ঘোরালো অন্যদিক। গায়ের প্রতিটি শরীর করদে ছুটছে। সহ্য হচ্ছে না এসব। ইচ্ছে করছে বাকি সবটুকু কপি সেজদির শরীরে ঢেলে দিয়ে পুড়িয়ে ফেলতে ওর শরীরটা। রুদ্র সেজদির হাতে মলম লাগাতে লাগাতেই বলল, আপনি ফ্লাইটের টিকিট বুকিং দিন লুবনা, আজই। ওকে স্যার। লুবনা যেতে নিলে রুদ্র ডাকলো, শুনুন। ইয়েস স্যার। 3টে টিকিট কাটবেন। সেজদি লুবনা বিস্ময় নিয়ে একযোগে তাকালো ওর মুখের দিকে। দুজনের মনে একই প্রশ্ন, 3টে কেন? তবে কি সেজদিও যাচ্ছে? প্রশ্নটা করার সাহস নেই লুবনার। অ্যাসিস্ট্যান্ট হয়ে সেই অধিকার বোধও নেই। চুপচাপ মাথা হেলিয়ে প্রস্থান নিল। লুবনা অস্তহন্ত নিয়ে কেবিনের দরজা খুলল। ফোঁসফাঁস করছে বিষাক্ত সর্পের ন্যায়। এসব আদিক্ষেতার মানে কি? এর আগে তো বহুবার রুদ্রর সাথে এদিক সেদিক গিয়েছে, কখনো তোর সাথে অন্য কেউ যায়নি। তবে আজ কেন রুদ্রর ওই মেয়েটাকে নেবে? তবে কি আমার ধারণাটা ঠিক? এই মেয়ের সঙ্গে আড়ালে প্রণয় চলছে রুদ্রর। হ্যাঁ, হতেই পারে। রুদ্রের এমন
এটাই প্রমাণ করছে সামান্য একটু কপি পড়ায় কি ঢং তাই না দেখালো, যেন মহাভারত অশুদ্ধ হয়েছে। ব্যথাই মেয়ের নয় ওনার লেগেছে। লোবনা পায়চারি শুরু করলো, হাতের সাথে হাত বাড়িয়ে দিল। ভাবলো, না, এই মেয়ের সাথে রুদ্র কিছু চলতে পারে না। আমি গত 2 বছর ধরে চাইছি ওনাকে নিজের করে চাই। ওই মেয়ের মাঝখানে সে কেড়ে নেবে ওনাকে, আর আমি মেনে নেব? ওরকম একটা চিপ মিডল ক্লাস মেয়েকে কাছে হেরে যাব? কোন দিক থেকে আমি কম সেজুতির? রূপে গুণে শিখে আমি সব দিক থেকে সেরা। আমি এরকম একটা মেয়ের কাছে হার মানবো না, কিছুতেই না। অতি শীঘ্রই একটা পদক্ষেপ নিতে হবে আমায়, খুব তাড়াতাড়ি। আমি কফি বানানোর প্রয়োজন নেই, আপনি বসুন যান। রুদ্র শোভা ইশারা করলো। সে যদি ঠায় দাঁড়িয়ে, তার মাথায় ঘুরছে 3টে টিকিটের কথা। রুদ্র সাড়া না পেয়ে স্বর উঁচু করে, খানিক কিছু বলছেন আপনাকে? সে যদি নড়ে ওঠে। হুম। রুদ্র কপাল কোঁচকায়, কান খাটো আপনার, বসুন যান। সে যদি কথা শুনলো না, উল্টো চট করে প্রশ্ন ছুড়ল, 3টে টিকিট কেন কাটবেন? রুদ্র বুঝতে না পেরে বলো বুঝিনি। সে যদি চোখ নামালো, হাত কসলাতে কসলাতে বলো, না মানে বলবেন না 3টে ফ্ল্যাটের টিকিট কথা? আপনি আর লুবনা ম্যাম মিলে তো 2জন, তাহলে বাকি একজন? রুদ্র চোখ মুখ কুঁচকে চাইলো, কিছু সময় চেয়েই থাকলো, পরক্ষণে পকেটে 2 হাত গুজে বলল, কথা কম, যান গিয়ে বসুন। অনেক অনেক দিন পর রুদ্র রুদ্র আচরণের শিকার হলো সে যদি। মন খারাপ আরও তরতর করে বাড়ল। রুদ্র একটা মেয়ের সাথে কোথাও যাবে, কিছুতেই মানা যাচ্ছে না। আকাশ ভেঙে কান্না পাচ্ছে, আবারও একই রকম অহেতুক অযথা কান্না। বাকি একজন কি সে? এটা না জানা অবধি শান্তি মিলবে না। সে যদি তিনি বিরক্তি হয়ে সোফায় গিয়ে বসলো, নিজের প্রতি বিরক্ত হলো মনে মনে। উহ, সে যদি প্রেমে পড়ে মাথা গেছে তোর। কেন এরকম বাচ্চামো করছিস? ওনার কাছে উনি যাবে না তো, তাতে তোর কি? কিন্তু মস্তিষ্কের উক্তি মন মানল তো। সে রুদের পাশে লুবনাকে কল্পনা করতে রাজি নয়। লুবনা কেন, কোনো মেয়েকে কল্পনা করতে রাজি না। তার উপর আবার লুবনা রুদ্রের প্রতি ছুকছুকানি আছে, চোখ রাইজেই সেজুতির। অজান্তে যখন রুদ্রকে মন দিয়েই বসলো, তখন তার প্রতি কি করে অন্যের চোখা দৃষ্টি মেলে নেবে পারবে কোনো মেয়ে? জীবনে প্রথম কারো প্রতি এমন প্রখর অনুভূতির জন্ম দেওয়া, যেখানে তো প্রশ্নই আসে না, না, একদমই না। ভাবনার কুল হারানো সে যদি খেয়ালই করেনি রুদ্র কখন এসে পাশে বসেছে। যখন রুদ্র বৃদ্ধাঙ্গুল দিয়ে তার নাকের ডগায় ঘামটুকু মুছে দিল, চমকে তাকালো সে যদি। কেঁপে উঠল এক প্রকার, বিস্ময়ের শেষ ধাপে প্রাণ হারালো। বড় বড় চোখ বরফের ন্যায় জমে এলো। রুদ্র সংকোচিত, সে যদি তো বিস্ময় পাত্তাই পেল না তার নিরুদ্বেগ ভঙ্গিমার কাছে। সে যদি ফিরলে ভালো করে ঘামটুকু মোছালো, উল্টে যেন কত সহজে এই কাজ। রিমোট নিয়ে এসে অন করলো পরপর। সে যদি ব্যাকুল হয়ে চেয়েই আসে, বলদ বনে গেছে। রুদ্র সে যদি গালে হাত রেখে বলল, আপনি কি লুবনাকে নিয়ে ভাবছেন? উনি বোধহয় আপনাকে পছন্দ করে না। সে যদি আনমনে বলে ফেলো কথাটা। হুঁশ ফেলে চোখ সরিয়ে এলোমেলো দৃষ্টি ফেলো মেঝেতে। কথাটা বলা কি ঠিক হলো? লুবনার অনুভূতি হয়তো মিথ্যে নয়, শুধু শুধু ছোট হবে নুনে। সে যদি আর চোখে তাকালো রুদ্র ভাবমূর্তি বুঝতে। অথচ রুদ্র হাসলো, ক্ষীণ পরিষ্কার হাসি। সোফায় হাত প্রসারিত করে হেলান দিল। একটা হাত সে যদি পিঠ অতিক্রম করে চলে গেল। আমি জানি লুবনার লাইক মি, অ্যান্ড সেটা অফিস ট্রেন্ডের দিক থেকেই। সে যদি মুখ হা হয়ে এলো। আপনি জানতেন? রুদ্র দীনকণ্ঠে বলল, অবভিয়াসলি। কারো চোখের ভাষা পড়ার ক্ষমতা ন্যূনতম হলেও রপ্ত আছে আমার। কোনো মেয়ে আমার দিকে কিভাবে তাকাচ্ছে সেসব দেখলেই বুঝতে পারি আমার জন্য তার মনে ঠিক কী চলছে। সে যদি চোয়াল ঝুলে পড়লো এক হাত, তড়িৎ গতিতে চোখ সরালো, হাঁসফাঁস করে ভাবলো, এ আল্লাহ, আমি যে ওনা দেখি এমন বেহায়া ক্যাবলার মতো তাকিয়েছিলাম। থাকে উনি কি বুঝে ফেলবেন কিছু? অনিলের মাথায় হাত। তার এইটুকু ডেস্ক ভর্তি ফাইলপত্রে এদিক সেদিক সামান্য নড়বাড়ি জায়গাটুকু নেই। বসে নিজ দায়িত্বে মাথায় করে বয়ে এনেছিল এসব। বলছেন সব ফাইল স্বয়ং রুদ্র প্রদত্ত, ত্রুটি ধরার বিন্দুমাত্রার জায়গা যেন না থাকে। অনিলের মন চাইছে ফুলের গড়াগড়ি দিয়ে কাঁদতে। এমনিতেও তার মন খারাপ ছিল। তো আর চাকরি ছেড়ে দিয়েছে দিন দিন ওর বাবার অসুস্থতার কারণে। তাই আর কাজ করবে না। এখন আবার এতগুলো ফাইল ঘাটা। অফিসের প্যারা মানে কি শুধু ফাইল? অন্য কাজ দেওয়া যেত না? কম্পিউটার কোনো কাজ দিলেই হতো। এই চুটকিতেই শেষ করতো সব। এখন এত কাজ সময় লাগবে কে জানে।
সে যদি দীর্ঘশ্বাস ফেলে অনিলের অসহায় মুখ দেখে চোখ ফেরালো মনিটরের ওপর। অনিলকে এক গাদা কাদা কাজ দেওয়া যে রুদ্র ইচ্ছাকৃত ভালোই বুঝেছে সে জুটি। রেহাই তাকেও দেওয়া হয়নি, একটা মস্ত বড় কাজ করে ঘাড়ও ফেরা হয়েছে। লুমনা প্রেজেন্টেশন দেবে, তার শিরোনাম রেডি করার দায়িত্ব সেজুতির। এটা সাজাতে গিয়ে রীতিমতো হিমশিম খাচ্ছে। এসব আগে কখনো করেছে নাকি? অত বড় ডিটেল প্রেজেন্টেশন আর কি নাকি সাজাবেও, ভাবতে গেলে তো গায়ে জ্বর চলে আসছে। কতবার যে ঢু মেরেছে গুগল হিসেবে নেই। শেষমেশ অনিলের মতো সেও মাথায় হাত দিয়ে ঠেস দিল টেবিলে। ওই যে একে অন্যের গায়ের ওপর পড়ছে এসব তারই শাস্তি। রুদ্র চোখে জেলাচ্ছে, যে আগুন জ্বালছে তাতে দাউ দাউ করে জ্বলছে তাদের। সে যদি মনে মনে পণ করলো এ জীবনে আর কোনো ছেলের সাথে ধাক্কা খাবে না, রুদ্র সামনে একেবারেই না। তারপর রুদ্রের উদ্দেশ্য করে বিড়বিড় করল জাদ্রিল। বিকেলের দিকে চমকে দেওয়া একটি খবর পেল সে যদি, সাথে চমকালো লোবনা নিজেও। ফ্লাইটের টিকিট বুকিং দেওয়া শেষ, কিছুক্ষণ আগে করেছে লোবনা। মন মেজাজ এমনিতেই তেতে ছিল লোবনার। ভেবেছিল রুদ্র আর সে যাবে, খানিকটা সুন্দর সময় কাটাবে। যখনই রুদ্র জানলো টিকিট দুটোর জায়গা তিনটে হবে, লোবনা ভীষণ রেগে যায় মনে মনে। ভাবলো সাথে সেজেতেও যাচ্ছে, অথচ একটু আগে রুদ্র ডেকে পাঠালো। সেজেতে বারবারের মতো কেবিনে উপস্থিত, সাথে ব্যস্ত ছিল কাজে। রুদ্র তখন গমগমে কণ্ঠে জানালো নিউ ইয়র্কের ডিল সাইনিংয়ের কাজে লোবনা যাচ্ছে ঠিকই, শুধু বাকি দুটো টিকিট হয়ে যাচ্ছে অব্র আর আরিশার। এটা শুনে লোবনার মাথা চক্কর দিল। এভাবে রুদ্রকে সেজুতির কাছে ফেলে যাওয়া বিন্দুমাত্র আগ্রহ পেল না। চোখের সামনে দেখতে পেল নিষ্ঠুর ভূমিতব্য, আর তার রুদ্র সেজুতির এক হওয়া। সেজদির জন্য সুবেদে সে তো ধরেই নিয়েছিল, বাকি জন সে নিজে। কত কি ভাবলো সাথে সাথে, কি করে যাবে, কিভাবে যাবে, বাড়ির কেউ রাজি হবে, এসব ভেবে কুল পাচ্ছিল না। সাথে আরুনার দায়িত্ব কাঁধে, এই মুহূর্তে যাওয়া যায় নাকি। কিন্তু তার ভাবনায় জল গলা হলো রুদ্রের ওই একটা কথায়। মনে মনে নিজেকে গোটা দুয়েক চড় থাপড় মারল সে যদি। কটমটে কণ্ঠে শাসালো, ভাব, আরো বেশি বেশি ভাব, বলদি মাথা মোটা কোথাকার। রুদ্র অতিষ্ঠ সন্ধ্যার জ্বালায় গতদিন থেকে লাগাতার বিভিন্ন নম্বর থেকে কল দিচ্ছে এই মেয়ে। এটা ব্লক করে আরেকটা দিয়ে ফোন করে। এ তো সিম কার্ড কই পায় একটা মেয়ে। মানুষ দিহাতব্র শ্বশুরবাড়ির লোক বলে কিছু বলতেও পারে না, ভদ্র ভাষায় যতটুকু পারে অপমান করে। অথচ মেয়ে তাতে ভ্রুক্ষেপহীন। গায়ের কি গন্ডারের চামড়া। এই মেয়ের কারণে মেজাজ যখন তখন তপ্ত হচ্ছে। এই তো আজকে অফিসে সেজুদের সাথে মন খুলে একটা কথা বলতে ধরলো, অমনি সন্ধ্যা একের পর এক কল আসা শুরু। কতবার কেটে কেটে বুড়ো করছে, থামার নাম নেই। সেজদের সামনে রিসিভ করে কিছু বলতে পারছিল না বলে এক পর্যায়ে ওকে ফেরত পাঠালো ডেস্কে। এরপর দু চারটে কড়া কথা বলে ফোন কাটলো। ভাবলো ঝামেলা মিটবে, অথচ হলো উল্টা। পরপর কতগুলো রচনা আকারে মেসেজ ইনবক্সে ভরে উঠল। এই গাধা, আই লাভ ইউ, আর চুমিয়ে বুঝি পাঠিয়েছে। মাথার একটু ভরকেছে রুদ্রইতে। অগ্নিরূপে টকটকে লাল হয়ে গিয়েছিল চেহারাটা। একবার সন্ধ্যার সামনে থাকতেই হতো নীলজ্জ মেয়ের গালে কষে থাপড় মতো দুটো। বেয়াদব মেয়ে কোথাকারের। রুদ্রে খেতে খেতেও বিড়বিড় করলো কথাটা। সারাদিন মেজাজ এতই খারাপ ছিল, সেদিদির সাথে ভালো করে কথাও হয়নি। শুধুমাত্র যতটুকু বলার বা শোনার সেটুকুই হয়েছে, এর বাইরে একটা কথাও হলো না। কতবার ভাবলো ফোন করবে, কিন্তু ফোন করার কারণ কি বলবে সেটাই ভেবে পাচ্ছে না। যদি সে যদি জিজ্ঞেস করে বসে, কেন ফোন করেছেন, কি বলবে, এমনি হয় এরকম, তাই আর করা হয় না ফোনে। দমে যায় রুদ্র। রসদ মিলে আপাতত শূন্য স্থান। আজিজ তার পরিবার সহ চট্টগ্রামে ফিরেছেন গতকাল। দু চারটে সার্ভে ছাড়া বাড়িতে রুদ্র একাই। এই প্রথম অব্রকে ছাড়া থাকতেও এদের দুদিন 3 দিন তো অনেক দিনই হয়। একদম ভালো লাগছিল না, বাড়ি থাকলে সারাক্ষণ পায়ে পায়ে ঘুরে বেড়াতো ছেলেটা। ভাই এটা লাগবে, ভাই ওটা লাগবে বলে মাথা খারাপ করে দেয়। অথচ এখন নেই, একটু মন টেকছে না রুদ্রর। পারলে ওই বাড়ি সে চলে যায়, এই খালি বাড়িটা যেন গিলে খেতে এসেছে। রুদ্র সুপের বাটি চামচ নেড়ে নেড়ে রেখে দিল। মুখ অব্দি আর তুললই না। মামা মামুনি আর অন্তু আসিফ সবার কথা মনে পড়ছে। গত পরশু কি জমজমাট ছিল বাড়ি, আর আজকে নিরিবিলি, ভালো লাগে এসব। টেবিলের উপর রাখা ছিল ফোন, এরকমই হাতের কাছে রিংটনের শব্দে রুদ্র চবর্গীয় শব্দ করলো। সবাই প্রথমে মাথায় এসেছে সন্ধ্যার কাছে।
ভাবলো আবার অন্য নম্বর থেকে কল দিল কি না। চোখ মুখ উচকে স্ক্রিনে চেয়ে দেখলো অব্র নম্বর। বিরক্তিটা উবে গেল রুদ্রর। যত্র রিসিভ করলো। অব্র কিছু বলার আগে প্রশ্ন শুনল, কবে ফিরেছিস? অব্র একটু থমকালো যেন। মিস করেছিলি নাকি? রুদ্র গম্ভীর কণ্ঠায় বলল, মিস করবো কেন? অফিসে অনেক কাজ পেন্ডিং আছে তাই। অব্র হাসি চেপে বলল, ও আচ্ছা। রুদ্র আগের মতোই বলল, তাহলে কাল ফিরে আয়। আচ্ছা ভাই, কালই আসবো। গুড। খেয়েছিস রাতে?